সকালেই সমস্ত ইউনিট রওনা হয়ে গেছে গ্যাংটকের উদ্দেশ্যে। যারা ওখানে থাকতে চায় তারাই অবশ্য এখন এই দলে। সহদেব সেন এবং বসন্ত প্রত্যেককে বুঝিয়েছে শুধু আবেগ বা কৌতূহলের বশে গ্যাংটক থেকে পা বাড়ানো মানে আত্মহত্যা করা। শরীর শক্তিহীন হলে পাহাড় ক্ষমা করে না। নিজেকে অশক্ত বা বয়স্ক হিসেবে 5 জনের সামনে প্রমাণিত হতে দিতে কারোরই ইচ্ছে করে না। ফলে সহদেবদের সময় লেগেছে অনেক। ওরা ঠিক করেছিল এখন থেকে দলের নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করে বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হওয়ার বদলে একদম অশক্তদের শিলিগুড়িতেই বাদ দিয়ে বাকিদের গ্যাংটকে জানালেই চলবে। হরিশ মল্লিককে গ্যাংটক পর্যন্ত নিয়ে যেতেই হবে। ওই মানুষ শিলিগুড়ি থেকে ফেরার পাত্র নন। তাছাড়া ছবিটার সঙ্গে অর্থনৈতিক এবং মানসিক সম্পর্ক যার অঙ্গাঙ্গী, তাকে ফেরত পাঠানো মানে হয়তো এখনই আর একটা দুর্ঘটনা ডেকে আনা। কালকের সেই ট্যাক্সিতে অরিন্দম, হরিশ মল্লিক, বসন্ত আর সহদেব সেন শিলিগুড়ি ছাড়ল একটু বেলায়। মিনিবাসকে পথেই ধরে নেবে ছোকরা, এমন তড়পাত ছিল। কিন্তু অরিন্দম তাকে একদম তাড়াহুড়া না করার উপদেশ দিল। হরিশ মল্লিককে আজ সকাল থেকে বেশ চাঙ্গা দেখাচ্ছে, তবুও কোনো ঝুঁকি নয়। অরিন্দম বুঝতে পারছিল না মদ পেটে পড়ায় না যাওয়ার আনন্দে হরিশের এই পরিবর্তন। আজ সকালে তাকে যুধিষ্ঠিরের মতো সত্যি কথা বলতে হয়েছে। স্থানীয় পুলিশ এসেছিল দুটো ব্যাপারে খোঁজ করতে। কলকাতা থেকে খবর নিতে বলা হয়েছিল শিলিগুড়ির অভিযাত্রী দলে হরিশ মল্লিক আছেন কিনা। তার স্ত্রী নিখোঁজ হওয়ার খবর জানার পর থানায় ডায়েরি করেছেন। অরিন্দমের সামনে দাঁড়িয়ে পুলকিত পুলিশ অফিসার বলেছিল, বুঝতেই পারছেন এটা আমার ডিউটি। হরিশবাবু যখন কোনো ক্রাইম করেননি তখন আপনি যা বলবেন সেই মতো রিপোর্ট দেব। উনি যে এখানে আছেন তা আমরা জানতে পেরেছি, কিন্তু ওর স্ত্রী কেন ডায়েরি করলেন তা বুঝতে পারছি না। অরিন্দম জবাব দিয়েছিল, আপনি যদি বিবাহিত হন তাহলে এটা বুঝতে কোনো অসুবিধে হবার কারণ নেই। বিয়ের 8-10 বছর বাদে প্রায় প্রতিটি স্বামী এবং স্ত্রী আলাদা করে মাঝে মাঝে নিজেদের কাছ থেকে পালাতে চায়। প্রায়ই তো তাদের মনে হয় এত মেনে নিয়ে একত্রে বাস করা সম্ভব নয়, তবু থাকতে হয়। অফিসারটি সিনেমার নায়কের মুখে এই সংলাপ শুনে আরো খুশি হলো। যা বলেছেন। দ্বিতীয় সমস্যা ঠিক নয় যদিও। আপনাদের দলের একজনকে কাল রাত্রে দার্জিলিং মেলে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। লোকটাকে হসপিটালাইজড করা হয়েছে। সে বলতে পারছে না কিভাবে আহত হলো। আততায়ী নাকি পেছন থেকে আক্রমণ করায় সে কিছু বুঝতে পারেনি। আপনার পরিচালকও কিছু বলতে পারলেন না। খবরটা কাল রাত্রেই শোনার পর অত্যন্ত অস্বস্তিতে ছিল অরিন্দম। বেশ রাত্রে রিক্সা নিয়ে ছুটে এসেছিল বসন্ত। হসপিটালগুলোই খোঁজ নিয়েছিল সে অরিন্দমের ফোন পেয়ে। আর তখনই জেনে গিয়েছিল দুর্ঘটনার কথা। অর্থাৎ লোকটাকে আহত করে ঠক্কর এসেছিল অরিন্দমের কাছে। অথচ তার ব্যবহারে সেটা কিছুতেই বোঝা যায়নি। বসন্ত উত্তেজিত হয়ে তখন ঠক্করের নাম পুলিশকে জানাতে চেয়েছিল, কিন্তু অরিন্দম আপত্তি করেছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে দার্জিলিং মেল ছাড়ার আগে যে ভিড় হয়, সেই ভিড়ে ঘটনাটা ঘটিয়ে যখন ঠক্কর বেরিয়ে এসেছে কারো চোখে না পড়ে, তখন পুলিশ প্রমাণ করতে পারবে না কিছু। মাঝখান থেকে লোকটার সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। ঠক্করকে রেখে গেলে স্পন্সর চুক্তি বাতিল করে দিতে পারে। সে বসন্তকে উপদেশ দিয়েছিল ঘটনাটা কাউকে না জানাতে। ইউনিটের সবাই জানুক এটা একটা দুর্ঘটনা। অনেক কথার পর বসন্তকে ঠান্ডা করা গিয়েছিল। সকালে পুলিশ অফিসারকে অরিন্দম জবাব দিয়েছিল, এটা আপনাদের ব্যাপার। যাকে আক্রমণ করা হলো সে যখন বলতে পারছে না আততায়ীকে, তখন আমি এত দূরে হোটেলে বসে কি করে বলবো এ সম্পর্কে। আপনারা তদন্ত করুন। দলের সবাই পাহাড়ে যাচ্ছি, ফিরতে তো হবে এই পথেই। দলের কেউ যদি ঘটনাটার জন্য দায়ী হয় তবে তখন তাকে পেতে আপনার অসুবিধে হবে না। কিন্তু এ কথা বলার পরেও অস্বস্তিটা থেকেই গিয়েছিল। যে লোক অমন কাজ সুন্দর হাতে করে নির্লিপ্ত হয়ে থাকতে পারে তার কাছে খুন করা কোনো ব্যাপারই নয়। তাছাড়া ঠক্কর গতরাত্রে এসেছিল সঙ্গে কোনো অস্ত্র আছে কিনা জানতে। এই ব্যাপারটাও খুবই অস্বস্তিকর। ট্যাক্সি ড্রাইভার ছোকরাটি অরিন্দমের খুব বাধ্য হয়ে উঠেছে। সে বসেছে ড্রাইভারের পাশে একা, পেছনে বাকি 3 জন। হরিশ খুব উৎফুল্ল মুখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, পুলিশ আসবে জানতাম। শিবানী এত সহজে আমাকে ছেড়ে দেবে না। কি মনে হয় গ্যাংটকে আবার ঝামেলা হবে? অরিন্দম দুপাশের ক্যান্টনমেন্ট আর জঙ্গল দেখতে দেখতে বলল, আপনি তো অপ্রাপ্তবয়স্ক নন। এসব নিয়ে না ভেবে প্রকৃতি দেখুন। আর যদি শিবানী দেবী নিজেই এসে পড়েন তো দুজন পাহাড়ি হলিডে এনজয় করবেন।
ওই দেখুন ওপাশে তিস্তা। সহদেব বললেন, নদীটাকে দেখলে বোঝাই যাবে না 68 সালের বন্যায় কি ফেরোসাস হয়েছিল। এই পাহাড়ি রাস্তায় জল উঠে এসেছিল, ভাবতে পারেন? অরিন্দম হেসে বলল, এই জন্যেই সম্ভবত নদীকে মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখে কিছুই বোঝা যায় না। সেবক পেরিয়ে যাওয়ার সময় গত রাতের লোক দুটোর কথা মনে পড়ল। মিলিটারিরা ওদের ছেড়ে দিয়েছে কিনা কে জানে। এবং তখনই খেয়াল হলো হরিশ মল্লিক তার গেস্ট দুজনের ব্যাপারে কিছুই বলেনি এখনো। কালীঝোড়া বাংলো ছাড়িয়েই গাড়ি দাঁড়িয়ে পড়ল। বসন্ত জিজ্ঞাসা করল, এখানে থামলেন কেন? দরজা খুলে অরিন্দম বলল, 5 মিনিট, আমি এখনই আসছি। কাল রাত্রের অন্ধকারে যা ছিল রহস্যময়, এখন তা ছবির মতো উজ্জ্বল। ডান দিকে একটা ঝর্ণা সশব্দে নেমে যাচ্ছে পাহাড় থেকে তিস্তার বুকে। রঙিন বাংলো নিশ্চুপ, ঝিঁঝি ডাকছে জঙ্গলে। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল অরিন্দম। পেছনে পায়ের শব্দ পেয়ে দেখল ড্রাইভার ছোকরা উৎসাহিত হয়ে আসছে দৌড়ে। সে কিছু বলার আগে ছোকরা বলল, আমি আগে যাই, কাল এখান থেকে টর্চ ফেলেছিল ওরা। অরিন্দম ওকে যেতে দিয়ে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে বাঁধানো চাতালে উঠে আসতেই তিস্তা নদীটিকে দেখতে পেল। পাহাড় থেকে নেমে যাওয়ার শেষ পর্বে নদী এখানে বেশি চওড়া নয়। বাংলোর এবং ওপারের খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে তীব্র স্রোত নিয়ে বয়ে যাচ্ছে। দৃশ্যটি মন ভরানোর। এই সময় ড্রাইভারের চিৎকার ভেসে এলো, কেউ নেই স্যার, বাংলো ফাঁকা। এই রকমটাই আশা করেছিল অরিন্দম। ভদ্রমহিলা সব সময় তাদের থেকে এগিয়ে যাবেন। অরিন্দম ঘুরে ঘুরে দেখতে লাগলো চারপাশ। গত রাত্রে এখানে লোক ছিল তা বুঝতে অসুবিধে হচ্ছে না, কিন্তু সেই চৌকিদারটা কোথায় গেল? তৃতীয় ঘরটায় গিয়ে অরিন্দম বুঝতে পারল এই ঘরেই ভদ্রমহিলা ছিলেন। মেয়েলি গন্ধ এখন বাতাসে ছড়ানো। অরিন্দম ড্রয়ারগুলো টেনে দেখতে লাগলো। খবরের কাগজের 2টো পাতা, খাবারের এঁটো প্লেট ছাড়া কিছুই নেই। সে টয়লেটে ঢুকলো। প্রথমে নজর এড়িয়ে গিয়েছিল, তারপর সন্দেহ হতে এগিয়ে গিয়ে র্যাক থেকে সে ঘড়িটা তুলে নিল। একটা সুন্দর দামি লেডিস ঘড়ি। অরিন্দম বস্তুটিকে নাকের কাছাকাছি আনতে একটু গন্ধ পেল, যা ঘরের বাতাসে ভাসছে। মহিলা কি স্নান করবেন বলে এখানে ঢুকে ঘড়িটা খুলে রেখেছিলেন এবং 90 ভাগ ক্ষেত্রে যা হয়, যাওয়ার সময় এটার কথা ভুলেই গিয়েছিলেন। অবশ্য ঘড়িটি ওই মহিলারই কিনা তা নিয়ে তর্ক তোলা যেতে পারে, কিন্তু অরিন্দমের মনে হলো সেটা না হওয়ার কোনো কারণ নেই। সে পকেটে সযত্নে ঘড়িটাকে রাখতেই ড্রাইভার এসে দাঁড়ালো। স্যার, কাল রাত্রে এখানে 6 জন লোক ছিল। কি করে বুঝলে? 6টা খাবারের এঁটো প্লেট পড়ে রয়েছে, চৌকিদার এখনো ওগুলো ধোয়নি। অরিন্দম খুশি হলো। বাহ, তুমি তো দেখছি ভালো ডিটেকটিভ হতে পারো। মাথা চুলকে ছেলেটি বলল, আমি প্রত্যেক বছর ফেলুদা পড়ি স্যার। এবার আর কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেল না। চৌকিদার এখনো বেপাত্তা। অরিন্দম নেমে এলো। মনে হচ্ছিল যদি কখনো 7 দিনের অবকাশ পাওয়া যায় তাহলে এই বাংলোয় এসে থাকতে হবে। এত নির্জন, সুন্দর যে সমস্ত শরীরে অক্সিজেন ছড়ায়। সে হেসে ফেলল। ভালো জায়গা দেখলে কতবার এ কথা মনে হয়েছে, কিন্তু কলকাতায় ফিরলেই সব এলোমেলো হয়ে যায়। সেবক রোড থেকে তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ের পাশ ঘেঁষে গ্যাংটকে যাওয়ার এই পথটি সম্ভবত পৃথিবীর যে কোনো সুন্দর পাহাড়ি জায়গার সঙ্গে পাল্লা দিতে পারে। অন্তত তিস্তা বাজারে দাঁড়িয়ে ওরা যখন গাড়িটাকে কয়েক মিনিট বিশ্রাম দিচ্ছে, তখন অরিন্দমের মনে হলো কলকাতা ছাড়া পরিচিত পৃথিবীতে লোভনীয় থাকার জায়গার সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। সহদেব সেন আর বসন্ত গিয়েছে চায়ের দোকানে। গাড়ি থেকে নেমে হরিশ মল্লিক বলল, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন যে আমাদের সঙ্গে অন্য পার্টিও যাচ্ছে? অবাক হতে হতেও হেসে ফেলে অরিন্দম। তাই নাকি? আপনি জানলেন কি করে? একটা ব্যাপার হয়েছে। হরিশ মল্লিক এদিক ওদিক তাকিয়ে নিলেন। কাল রাতে 2টো লোক এসে আমাকে প্রথমে অনেক অনুরোধ করলো, পরে শাসালো। ওদের বক্তব্য এই অভিযান করে যখন কোনো লাভ হবে না, তখন খামোকা কষ্ট করে কি লাভ? আমরা যাচ্ছি বলেই ওদের যেতে হচ্ছে। অরিন্দম মানুষটির দিকে তাকালো। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে নিষেধ করা হয়েছিল যেন কাউকে এ কথা না বলি। ওরা অবশ্য কিছুতেই বলল না কেন ওদের যেতে হচ্ছে, কিন্তু আপনাকে ব্যাপারটা না বললে অন্যায় হতো। ঠিক আছে, আর কাউকে বলার দরকার নেই, এসব নিয়ে ভাববেন না। গ্যাংটক শহরটা দেখে মোটেই খুশি হলো না অরিন্দম। যে কোনো অভিজাত পাহাড়ি শহরের সঙ্গে তুলনায় আসে না। অনন্ত যে হোটেলে ওদের থাকার ব্যবস্থা করেছিল তার নাম দি ক্যাসেল।
বাড়িটার সঙ্গে নামের চমৎকার মিল রয়েছে। সহদেবকে নিয়ে বসন্ত চলে গিয়েছে দলের অন্যান্যরা যেখানে রয়েছে সেখানে থাকতে। তাদের আজ সারাদিন অনেক কাজ শেষ করতে হবে। এখন দুপুর, এখানে ঠান্ডাটা চমৎকার। এতটা পথ পাহাড়ি রাস্তায় আসার পরিশ্রমে হরিশ মল্লিক বেশ ক্লান্ত। সামান্য কিছু মুখে দিয়ে সে তার ঘরে শুয়ে পড়েছে। মনে হচ্ছে আজ আর বাইরে বেরুবার সামর্থ্য হবে না। অরিন্দম ঠিক করল, অনেক হয়েছে, এবার বসন্তকে বলতে হবে মিসেস মল্লিককে খবরটা পাঠাতে, তিনি এসে স্বামীকে সঙ্গ দিন। হোটেলে থাকতে মোটেই ভালো লাগছিল না অরিন্দমের। সে সেজেগুজে যখন বেরিয়ে এলো তখন 2:30 বেজে গেছে। এরই মধ্যে রোদের চেহারা ফিনফিনে, হালকা ঠান্ডা বাতাস বইছে। রিসেপশন পেরুতেই সে দেখতে পেয়েছিল ড্রাইভার ছোকরাটি অপেক্ষা করছে। বাইরে এসে দাঁড়াতেই ছেলেটা বলল, নমস্কার স্যার, সব কথা বলা হয়ে গেছে। অরিন্দম গলায় বিরক্তি নিয়ে বলল, তুমি প্রায়ই নমস্কার বলে কথা শুরু করো, কেন বলো তো? আপনি স্যার কত নামী লোক, আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাবো তাই কোনোদিন ভাবিনি। ছেলেটি বিগলিত। আমি জং বাহাদুরের সঙ্গে কথা বলেছি, ও 3টে নাগাদ যেতে বলেছে। আমি তো মালটা চিনি না, যদিও ঠকাবে বলে মনে হয় না, তবু আপনার যাওয়া উচিত। জং বাহাদুর কত দূরে থাকে? ও বাজারের নিচে পুরনো জিনিসপত্রের বিরাট দোকানটায় থাকবে। অরিন্দম একটু ইতস্তত করল। ব্যাপারটা সম্পূর্ণ বেআইনি, পুলিশ জানলে তো ঝামেলা হবেই। খবরটা জানাজানি হলে খবরের কাগজের মুখরোচক মশলা হয়ে যাবে। কিন্তু শহরটা গ্যাংটক বলেই তার পক্ষে যাওয়া চলতে পারে, কারণ হোটেল ছেড়ে হাঁটতে হাঁটতে এই যে তারা নেমে আসছে, কেউ তাকে লক্ষ্যই করছে না। বাঙালি ফিল্মম্যান সম্ভবত এখানে খুব কম। ছেলেটিকে কোনো উত্তর না দিয়ে সে হাঁটতে লাগলো। খানিকটা দূরত্ব রেখে ছেলেটি হাঁটছে, তার মুখে চোখে বেশ কৌতূহল। অরিন্দম ব্যাপারটাকে পাত্তা না দিয়ে শহরটাকে দেখছিল। এদিকে দোকানপাট নেই। কালিম্পংয়ের বাজার পেরিয়ে ট্যুরিস্ট লজের দিকে যাওয়ার রাস্তাটা অনেকটা এইরকম। হঠাৎ ছেলেটা বলল, মারপিট হতে পারে স্যার? অরিন্দম মাথা নাড়ল। হতেও পারে, নাও পারে। শুনেছি ওসব অঞ্চলে ডাকাতি হয় খুব। বাজারে এসে অরিন্দম বুঝতে পারল কেউ কেউ তাকে দেখছে। সে খুশি হলো। এটা এখন অভ্যাসের মধ্যে চলে এসেছে। একটা চওড়া রাস্তার দুপাশে জমজমাট দোকানপাট ছাড়িয়ে ওরা খানিকটা নিচে নেমে আসতেই ছেলেটি বলল, ওই যে স্যার, ওই দোকানটা। একটা বড় কিউরিও শপ। এখন কোনো খদ্দের আছে বলে মনে হলো না। অরিন্দম নিজে যাওয়ার ঝুঁকি নিল। দোকানে ঢুকতেই একজন বৃদ্ধ সিকিমিজ এগিয়ে এলেন। খুব নরম নরম গলায় ইংরেজিতে জিজ্ঞাসা করলেন তিনি কোনো সাহায্য করতে পারেন কিনা। কিছু জবাব দেবার আগেই ছেলেটি বলল, জং বাহাদুর কোথায়? সে আমাদের এখানে আসতে বলেছে। চারপাশে লোভনীয় জিনিসপত্র সাজানো। এরকম দোকানে ঢুকলেই মনে হয় সব কিনে ফেলি। অরিন্দম একটা প্রাচীন ভোজালি দেখার ভান করল। বৃদ্ধ একটু সময় নিয়ে বললেন, আমি তো তার খবর রাখি না, তবে হ্যাঁ, আপনারা অপেক্ষা করতে পারেন। সে যদি এসে পড়ে ভালোই। অরিন্দম ভোজালিটার দাম জিজ্ঞাসা করতেই বৃদ্ধ পাশে এগিয়ে এলেন। মিষ্টি গলায় যে দাম বললেন তা অবিশ্বাস্য বলে ঠেকল। সে কথা জানাতেই বৃদ্ধ বললেন, এর ইতিহাস জানলে মনে হবে জলের দরে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, সেখানে আরও জিনিস আছে, দামও কম হবে, পছন্দ মতো বেছে নিতে পারবেন। কথাগুলো শেষ করে একটা সিকিমিজ শব্দ উচ্চারণ করলেন বৃদ্ধ। অরিন্দম দেখল একটি ফুটফুটে কিশোরী বেরিয়ে এলো ভেতর থেকে। তারপর নির্লিপ্ত মুখে কাউন্টারে গিয়ে বসল। বৃদ্ধ তাকে ইশারা করল ভেতরে আসতে। অরিন্দম ছেলেটিকে ইঙ্গিত করল বাইরেই অপেক্ষা করতে। মনে হলো এতে সে খুশি হলো না। ভেতরের ঘরটি মাঝারি, একটু অন্ধকার অন্ধকার। জিনিসপত্র এখানেও সাজানো। একটা ছোট টেবিলের দুপাশে সুন্দর মোড়া সাজানো। বৃদ্ধ তাকে বসতে বলে নিজে বিপরীত দিকে আরাম করে বসলেন। আপনি কোথায় উঠেছেন? দি ক্যাসেলসে। আমার এখানে আসার কারণটা কিন্তু ভোজালি কিনতে নয়। ওই ছেলেটি ট্যাক্সি চালায়, গল্প ছড়িয়ে দেবার পক্ষে খুব ভালো। মালটা আপনার কেন চাই আমি জিজ্ঞাসা করছি না, তবে আমার দোকান থেকে ওটা বিক্রি হবে না। আপনি কি টাকা সঙ্গে এনেছেন? বৃদ্ধ একই স্বরে কথা বলে যাচ্ছিলেন। অরিন্দম একটু ইতস্তত করল, তারপর বলল, জিনিসটা যখন এখান থেকে বিক্রি হবে না তখন টাকার প্রশ্ন উঠছে কেন? বৃদ্ধ মাথা নাড়লেন, ঠিক কথা, জিনিসটা জার্মানির লেটেস্ট মডেল, ব্যবহার করতে কোনো ঝামেলা নেই। আপনি 4,500 দেবেন, খুব সস্তায় পাচ্ছেন, 1 ডজন ফ্রি পাবেন সঙ্গে। 4,500? অরিন্দম অবাক হলো।
আসল দাম অনেক বেশি, দরাদরি করবেন না। আপনি হোটেলে পৌঁছবার আগেই একটা প্যাকেট পৌঁছে যাবে, জং বাহাদুরই পৌঁছে দেবে, কিন্তু টাকাটা এখানেই দিয়ে যেতে হবে। আপনি বলতে পারেন কিভাবে আমাকে বিশ্বাস করবেন? এই ব্যবসায় কিন্তু বিশ্বাসটাই আসল কথা। বাইরের কাউন্টারে যাকে দেখলেন সে আমার নাতনি, ও আপনার সঙ্গে যাবে। প্যাকেট পেয়ে গেলে ওকে না হয় ছেড়ে দেবেন। বৃদ্ধ হাসলেন। আমি আপনাকে 4,000 দেব, আর আপনার নাতনিকে আমার সঙ্গে যেতে হবে না। অরিন্দম দ্রুত টাকা বের করে গুনে টেবিলের ওপর রেখে উঠে দাঁড়ালো। বাইরে বেরিয়ে আসার সময় যদিও মনে হচ্ছিল ঝুঁকিটা একটু বেশি নেওয়া হয়ে গেল, তবু তার ভালো লাগছিল। এই বৃদ্ধ জিনিসটা পাঠাবেই। এখন দামের ব্যাপারে সে ঠকতে পারে, এই পর্যন্ত। ছেলেটি বেশ উত্তেজিত গলায় জিজ্ঞাসা করল, জং বাহাদুর কি ভেতরে ছিল স্যার? না, তাকে তো দেখলাম না। দেখেছেন? আমাকে টুপি পরালো। আপনি আমার উপর রাগ করবেন না, আমি এখনই ওকে খুঁজে বের করছি। আমি জানি ও এই কারবার করে। তুমি কি করে জানলে? ট্যাক্সি চালাতে চালাতে এসব খবর কানে আসে স্যার। এর আগে স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে 3 বছর জেল খেটেছিল। অরিন্দম পার্স বের করে একটা 100 টাকার নোট এগিয়ে ধরল। তুমি অনেক করেছ। ছেলেটি দুপা সরে গেল। না না স্যার, আপনার কাছ থেকে টাকা নিতে পারি, তাছাড়া কাজটাই তো হলো না। আমাকে আবার এখনই কালিম্পংয়ে নেমে যেতে হবে। কি যে করি। তোমাকে কিছুই করতে হবে না, শুধু এসব ব্যাপার যেন জানাজানি না হয় তাই দেখো। ছেলেটিকে সরিয়ে অরিন্দম একা একা হাঁটছিল। হঠাৎ তার নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছিল। বৃদ্ধ যদি তার টাকাটা স্রেফ হজম করে দেয় তাহলে কিছুই করার থাকবে না। হঠাৎ ওরকম স্মার্ট হয়ে গেল কেন সে? আফসোস বোধটা ক্রমশ বড় হতে লাগলো। হোটেলের সামনে ফিরে আসতে আসতেই দিনের আলো নিভল। বসন্তদের আসার সময় হয়ে গেল। রিসেপশনের সামনে এসে চাবি চাইতেই লোকটি চাবির সঙ্গে একটা কাগজে মোড়া বাক্স এগিয়ে দিল। একজন আপনাকে এই গিফট দিয়ে গেছে। অরিন্দমের হাত কাঁপছিল। একজন মানে? একটি সিকিমিজ মেয়ে। অরিন্দম মাথা নাড়ল। তারপর জিনিস দুটো নিয়ে উত্তেজনা চেপে এগিয়ে যাওয়ার মুখে থমকে দাঁড়ালো। লাউঞ্জের বেতের চেয়ারে জিন্সের প্যান্ট এবং সাদা পুল ওভার পরা যে মহিলা বসেছিলেন, একটা ইংরেজি পত্রিকা হাতে নিয়ে তিনি এবার উঠে দাঁড়ালেন সম্রাজ্ঞীর মতো। অরিন্দম দেখল তীরে একটা হাসি ঢেউয়ের মতো দুলে গেল ঠোঁটের কেন্দ্র থেকে দু প্রান্তে। এতদিন ফিল্মে প্রচুর অভিনেত্রীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সত্ত্বেও অরিন্দম স্পষ্ট অনুভব করল তার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সৌন্দর্য অনেকেরই থাকে, কেউ কেউ তা লালনও করে থাকেন, কিন্তু রূপের এমন ব্যবহার করার ক্ষমতা রাখেন সম্ভবত মুষ্টিমেয়। একটি ইংরেজি ছবিতে আহত নায়ক নায়িকাকে নিজের রক্ত আঙুলে তুলে বলেছিল, দিস ইজ মাই ব্লাড, দিস ইজ ইউ। এ যেন রক্তে মিশিয়ে নেওয়া। আর এই মহিলা যেন অনুমতি অথবা ইচ্ছের অপেক্ষা না রেখে অনায়াসে সেখানে ঘাই মারতে পারেন মাছের মতো। দুটো হাত যুক্ত করতে গিয়ে সামলে নিল অরিন্দম। প্যাকেটটা খুব ছোট নয়। সে মুখেই নমস্কার শব্দটা উচ্চারণ করে সমতা আনার চেষ্টা করল। ভদ্রমহিলা এবার তার মুখোমুখি। অন্তত 5-7 হবেই। মেয়েলি স্বর নয়, ছেলেদের মতো ক্যাটকেটে ভাবও নেই। এক ধরনের ঝিম করে দেওয়া গলায় শব্দ বাজল, যদি খুব ভুল করে না থাকি আপনি অরিন্দম? ভুল তুমি করনি খুকি, ভুল করার খুকি তুমি নও। অরিন্দম মাথা নাড়ল। যথার্থ। আপনি কি খুবই ব্যস্ত? আই মিন। কথা শেষ না করে চোখে যে মুদ্রা ফুটে উঠল তার একটাই অর্থ, যতই ব্যস্ত হও আমার তাতে কিচ্ছু এসে যায় না। অরিন্দম ব্যাপারটা উপভোগ করল। যার সম্পদ আছে তার কৃতদাস হওয়ার মতো সুখ আর কিসে? তবু দীর্ঘদিনের অভ্যেস, ফিল্মের নায়ক হবার অভিজ্ঞতা কাজে লেগে গেল মুহূর্তে। 5 মিনিট সময় পেতে পারি? একবার ঘরে যাওয়া খুব প্রয়োজন। ও শিওর, কাঁধ ঝাঁকালেন মহিলা। 5 মিনিট মানে তো 300 সেকেন্ড। কথাটা শেষ করেই নিজের চেয়ারে ফিরে গেলেন মহিলা। অরিন্দম আর দাঁড়াল না। অনেকদিন পরে মনে হচ্ছে সমস্ত শরীরে ঝিমঝিমে ভাব এসেছে কোনো মহিলার সামনে দাঁড়িয়ে। কিশোরকালে বরানগরের কুঠিঘাট রোডে এক কিশোরীকে দেখে এইরকম হয়েছিল। সে ছিল শুধু চোখের দেখা। নিজের ঘরে এসে দরজা বন্ধ করল অরিন্দম, এবং তখনই টেলিফোন বাজল। প্যাকেটটা টেবিলের ওপর রেখে রিসিভার তুলতেই বসন্ত কথা বলল। দাদা, বেরিয়েছিলেন নাকি? হ্যাঁ, কি খবর? বসন্তর সঙ্গে সময় নষ্ট করতে ইচ্ছে করছিল না। আমরা আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। হরিশবাবুর ঘরে আছি। আমরা যাব না আপনি আসবেন? অনেক জরুরি আলোচনা রয়েছে, বসন্ত জানালো।
300 সেকেন্ড হতে কত বাকি? অরিন্দম বলল, আমাকে একটু সময় দিতে হবে যে। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি নিজেই হাজির হব। কথা বাড়াতে না দিয়ে লাইনটা ছেড়ে দিল সে, এবং তারপরেই প্যাকেটটা নজর করল। চটপটে আঙ্গুলে প্যাকেট খোলার চেষ্টা করল সে। একজন তার দেখা সুন্দরীদের মধ্যে অন্যতমা নিচে অপেক্ষা করছেন, আর সে কতটা বোকা বনল তার প্রমাণ প্যাকেটের মধ্যে অপেক্ষা করছে। কৌতূহল দ্বিতীয়টির ক্ষেত্রে জরুরি হলো। ছোট্ট কাঠের বাক্স, পেরেক মারা, খোলার যন্ত্র কাছে নেই। অনেক কষ্টে একটা নেল কাটারের ছুরির সাহায্যে মুখ বড় করল অরিন্দম, এবং তারপরই বস্তুটি চোখে পড়ল। বৃদ্ধ ঠকায়নি। ভেলভেট জাতীয় কাপড়ের বুকে শুয়ে আছে রিভলভারটা, পাশেই 1 ডজন গুলি। সযত্নে ওটাকে হাতে তুলে ঘুরিয়ে দেখল অরিন্দম। বিদেশি কোম্পানির ছাপ, হাতল এবং নলের মুখ বলে দিচ্ছে এটি এর আগে ব্যবহৃত হয়নি। কোথাও কোথাও বিশ্বাস করলে চমৎকার ফল পাওয়া যায়। কথাটা আর একবার সত্যি হলো। ভেতরটা খুলে দেখল সে। গুলি নেই। যন্ত্রটা এখন কতটা চালু তা পরীক্ষা করার উপায় নেই। সে ফলস ট্রিগার টিপল। আওয়াজটা খারাপ শোনাচ্ছে না। এবং তখনই অরিন্দমের মনে পড়ল লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রাখা দণ্ডনীয় অপরাধ। পুলিশ যদি এর সন্ধান পায় তাহলে আর রক্ষে থাকবে না। যে কারণে তাকে বিশ্বাস করে কিউরিও শপের মালিক দোকান থেকেই এটাকে বিক্রি করেনি, সেই একই কারণে এই ঘরে রাখা বিপজ্জনক। ট্যাক্সি ড্রাইভার এবং বৃদ্ধ সিকিমিজ ছাড়া যদিও আর কেউ জানে না সে এটির সন্ধানে ছিল। না, অরিন্দম মাথা নাড়ল। অন্তত আরও 2 জন এই ব্যাপারটার সঙ্গে জড়িত। যে এই হোটেলে পৌঁছে দিয়ে গেল প্যাকেটটা, আর জং বাহাদুর নামের সেই লোকটাও ওয়াকিবহাল থেকে যাচ্ছে। এই অজানা জায়গায় কার কি মতলব আছে তা টের পাওয়া মুশকিল। স্মাগল জিনিস বিক্রি করে পুলিশকে খবর দিয়ে খদ্দেরকে গ্রেফতার করানোর ঘটনা অনেক। অরিন্দম ঘড়ি দেখল। 300 সেকেন্ড তো দূরের কথা, সময় 10 মিনিট পেরিয়ে গেছে। সে চটপট রিভলভারটাকে পকেটে ভরে নিল। আজই পরে ভেবেচিন্তে এর একটা সুরাহা করতে হবে। খালি প্যাকেটটাকে সযত্নে আগের চেহারায় ফিরিয়ে এনে সে ঘর থেকে বেরিয়ে গেল। লবিতে নেমে সে ঠোঁট কামড়ালো। ভদ্রমহিলা নেই। এদিক ওদিক তাকিয়ে সে হোটেলের সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল। না, কোথাও ওকে দেখা যাচ্ছে না। খারাপ লাগছিল অরিন্দমের। কোনো বাঙালি মেয়েকে এত সময় সচেতন হতে এর আগে দেখেনি সে। এই সময় একটি বেয়ারা এগিয়ে এলো তার দিকে। সেলাম জানিয়ে বলল, মেম সাহেব আপকো কামরামে বোলায়া। কামরামে? কোনসা কামরা? 15। বেয়ারা তার কাজে চলে গেল। অর্থাৎ ভদ্রমহিলা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন এখানে অপেক্ষা করে। এবার যদি অরিন্দমের গরজ বেশি হয়, সে স্তাবকের মতো ওর ঘরে দেখা করতে যেতে পারে। অরিন্দম লম্বা পা ফেলে হোটেলের বাইরে চলে এলো। এখন অন্ধকার মশারির মতো নেমে এসেছে গ্যাংটকের ওপর। আলো জ্বলছে ছড়িয়ে ছিটিয়ে। রাস্তার আলোগুলো এর মধ্যেই ভুতুড়ে হয়ে উঠেছে। শীতবস্ত্র থাকা সত্ত্বেও অরিন্দম ঠান্ডা টের পাচ্ছিল। বাজারের দিকে কিছুটা এগিয়ে এসে সে প্যাকেটটাকে ছুঁড়ে ফেলল এমন জায়গায় যেখানে সচরাচর মানুষজন যাবে না। রিভলভারটা গ্যাংটক ছাড়ার মুহূর্ত পর্যন্ত অন্য কারোর কাছে রাখা দরকার। বসন্তকে জড়িয়ে কোনো লাভ নেই। বেচারা একেই খুব টেনশনে রয়েছে। অথচ এই বস্তুটিকে বিশ্বাস করে কাউকে দেওয়ার মতো মুখ মনে পড়ছে না। অরিন্দম দাঁড়িয়েছিল অন্ধকার রাস্তায়। এখন রাতের অন্ধকারে শহরটা আলোর মালায় চমৎকার দেখাচ্ছে, এবং এই সময় সে কয়েকটি মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। দূরে আবছা যাদের দেখা যাচ্ছে তাদের প্রথম মানুষটি অবশ্যই বাংলায় কথা বলছে। যদি ওরা তার দলের লোকজন হয় তাহলে এখানে একা দাঁড়িয়ে থাকতে দেখলে নিশ্চয়ই অবাক হবে। অরিন্দম চটপট সরে এলো একটা গাছের আড়ালে। পায়ের তলায় বুনো ঘাস, মাথার ওপর পাখি ডেকে উঠল। লোকগুলো যখন অরিন্দমের সামনে দিয়ে যাচ্ছে তখন অরিন্দম অনন্তকে চিনতে পারল। কোনো একটা সমস্যা সমাধানের পথ বাতলাতে বাতলাতে হাঁটছে। অরিন্দম জানান দিল না। ওরা চলে যাওয়ার পর আড়াল ছাড়তে গিয়েই সে সতর্ক হলো। আরও 2টো মানুষ যেন সন্তর্পণে নিচ থেকে উঠে আসছে। ভঙ্গি দেখে মনে হচ্ছে এরা আগের দলটাকে অনুসরণ করছে। অন্ধকার লোক দুটোর চেহারা আড়াল করছিল। ওরা যখন একদম সামনে, তখন সেবক ব্রিজের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। এই লোক দুটোকেই কি মিলিটারিরা আটক করেছিল? সম্ভবত এরাই সেই জোড়া গোয়েন্দা যারা মিস্টার সেনের গপ্পটা বসন্তকে শুনিয়েছিল। ওরা এগিয়ে যেতে অরিন্দম ওদের অনুসরণ শুরু করলো। অনন্তরা যাচ্ছে হোটেলের দিকে।
অনন্তদের পেছনে জোড়া গোয়েন্দা, তার ওপরে সে। অরিন্দম হেসে ফেলল, তার পেছনেও কেউ আছে কি না কে জানে। বাঁক ঘুরতেই হোটেলের আলো দেখা গেল। লোক দুটোকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন্দম বুঝল অনন্তরা ভেতরে ঢুকে গেছে। জোড়া গোয়েন্দা কি করবে বুঝতে পারছে না। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। শেষ পর্যন্ত একজন এগিয়ে গেল হোটেলের দিকে। দ্বিতীয়জন খানিকটা নার্ভাস হয়ে রাস্তার আলোর নিচে দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকাতে লাগলো। এখন অরিন্দমের খুব ইচ্ছে করছিল লোকটার সঙ্গে কথা বলতে, এবং সেটা বেড়ে উঠতেই সে পা বাড়ালো। এতক্ষণ পরে তার ওপর লোকটার নজর পড়েছে। বোধহয় বাংলা ছবি দেখে না, কারণ চলচ্চিত্রের নায়ককে দেখলে যে প্রতিক্রিয়া হওয়া উচিত তা হলো না, বরং বেশ ভীতু ভীতু চোখে তাকালো। অরিন্দম একেবারে সামনে দাঁড়িয়ে হাসলো। আরে, আপনি ভালো আছেন? লোকটি একদম ভ্যাবাচাকা খেয়ে গেল এবং সেই অবস্থায় দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বলল। অরিন্দম জিজ্ঞাসা করল, ঠান্ডার মধ্যে এই রাস্তায় দাঁড়িয়ে কেন? লোকটির গলা পরিষ্কার হলো না। মানে একজনের জন্য অপেক্ষা করছি। তা তো বুঝতেই পারছি। যাই বলুন, আপনার এই গোয়েন্দার চাকরিটা খুব খারাপ। খারাপ মানে? লোকটি হঠাৎ কথা খুঁজে পেল যেন। চূড়ান্ত খারাপ। ভদ্রলোকের ছেলে এই কাজ করে? নেহাত টাকাটা ভালো, কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছেন না? আজ্ঞে না, আমি কিন্তু আপনাকে চিনি। যা হোক, মিস্টার সেনের গপ্পটা কেন বসন্তবাবুকে শোনালেন? যাই বলুন, খুব কাঁচা মাথার গপ্প। বোর্ডিং কার্ড দেওয়ার পর প্যাসেঞ্জারকে ফেলে কোনো প্লেন এয়ারপোর্ট ছাড়ে? অরিন্দম মজা পাচ্ছিল কথা বলতে। হাজারবার বলেছিলাম পার্টনারকে, কিন্তু এর চেয়ে ভালো গল্প ও বানাতে পারল না যে। বুঝলাম, কিন্তু এতদূর রাস্তা পাহাড় ভেঙে বরফ পেরিয়ে যাবেন, প্রিপারেশন কমপ্লিট? এখনো হয়নি, কিন্তু আপনি এত সব কথা জানতে পারলেন কি করে? পারি। আচ্ছা ধরুন, মিস্টার সেনের ব্রিফকেস তার কাছেই রয়েছে। তিনি একটা দামি জিনিস খামোখা তার বন্ধুকে দিতে যাবেন কেন? দুর্ঘটনা ঘটার পর তার স্ত্রী অনুসন্ধানে যাবেন জেনে আপনাদের ব্রিফকেস খোঁজার নাম করে স্ত্রীর উপর নজর রাখতে পাঠিয়েছেন। তাহলে গল্পটা কেমন হবে? সত্যি বলুন তো, আপনি কে? আমি অরিন্দম, সিনেমায় অভিনয় করি। যা, গুল মারবেন না। লোকটা এতক্ষণে খিকখিকিয়ে হাসল। তার মানে? হতভম্ব হয়ে গেল অরিন্দম। ফিল্ম স্টার গ্যাংটকের রাস্তায় ঘুরে বেড়ায় নাকি? আমার সঙ্গে কথা বলতে তার বয়েই গেছে। আচ্ছা, তিনি এখন কি করতে পারেন বলে আপনার ধারণা? আমার পার্টনারের সঙ্গে এখন কথা বলছেন এই হোটেলে। অরিন্দম আর দাঁড়ালো না। হঠাৎ তার মনে হলো, পৃথিবীর সমস্ত পরিচিত মানুষেরা যদি এখন থেকে তাকে অরিন্দম বলে চিনতে না পারে, তাহলে অবস্থাটা কেমন হবে? সমস্ত শরীর শিরশির করে উঠল তার। হোটেলে ঢুকেই ইউনিটের কয়েকজনকে অপেক্ষা করতে দেখল। তাকে দেখা মাত্র লোকগুলো এগিয়ে এলো। দাদা, কথা আছে। বলো। শব্দটা আলতো করে উচ্চারণ করলো অরিন্দম। বসন্তদা ঠিক করেছেন 8 জনের দল যাবে। আমরা তাহলে কি করব? বসন্তদা কি করতে বলেছেন? বলেছেন এখানেই অপেক্ষা করতে। তাই করো, বিশ্রাম হবে। এ কি বলছেন দাদা? আমরা এলাম জান লড়িয়ে ক্যান খুঁজবো বলে। এরকম জানলে বসন্ত তোমাদের প্রত্যেকেই নিষেধ করেনি কলকাতায়? তা করেছেন, কিন্তু আপনি বলুন দাদা, ছবিটার জন্যে আমরা কত খেটেছি। এখন যদি ক্যান খুঁজে পাওয়া যায়, তাহলে স্পটে না থাকলে কি আমরা শেয়ার পাবো? অরিন্দম লোকগুলোকে দেখল। মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে এই রকম ভঙ্গি। সে গম্ভীর গলায় বলল, কে খুঁজে পাচ্ছে সেটা বড় কথা নয়। যদি পাওয়া যায় তাহলে হরিশবাবু সবাইকে শেয়ার দেবেন। যেন কথাগুলো বিশ্বাস করতে ওদের অসুবিধে হচ্ছে, কিন্তু মুখের উপর কিছু বলার ছিল না। অরিন্দম জিজ্ঞাসা করল, তোমরা একা? অনন্ত কোথায়? অনন্তদা ওপরে গিয়েছেন এ ব্যাপারে কথা বলতে। ওর নামও লিস্টে নেই। লোকটাকে আবার উত্তেজিত দেখালো। অথচ জানেন, ওই ঠক্কর না ফক্কর, ওর নাম আছে। এই সময় উপর থেকে দুটো বেয়ারা একটি লোককে প্রায় জোর করে ধরে নামিয়ে আনছিল। লোকটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে নিজেকে। আহ, কি হচ্ছে কি? ছাড়ো না মাইরি। মেম সাহেব বের করে দিতে বলেছেন। তাই বলে কি এইভাবে ধরতে বলেছেন? অরিন্দম চট করে মুখ ফিরিয়ে নিয়ে একটু ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। জোড়া গোয়েন্দার প্রথমটির মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র বাসনা তার নেই। লোকটা তখন রিসেপশনের সামনে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, আই হ্যাভ আইডেন্টিটি কার্ড, কল পুলিশ। আমি নক করতেই উনি কামিন বলায় ভেতরে ঢুকেছিলাম। নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং, কল পুলিশ। হরিশ মল্লিকের ঘরের দরজা খোলাই ছিল। অরিন্দম সেখানে পৌঁছাতেই বসন্ত যেন স্বস্তির গলায় বলে উঠল, আসুন দাদা, আপনি হোটেলে নেই, অথচ ফোনে তখন বললেন না
যে কোথাও বের হচ্ছেন খুব চিন্তা হচ্ছিল। কথা না বলে অরিন্দম তার পেটেন্ট হাসিটা হাসল। সে দেখল হরিশ বিছানায় বসে রয়েছে। সামনের সোফায় বসন্ত, সহদেব সেন এবং কল্পনা। এই মেয়েটির কথা তার মাথাতেই ছিল না। শাড়ির ওপরে শাল জড়িয়ে বসে তাকে লক্ষ্য করছে। অরিন্দম গুরুত্ব না দিয়ে পঞ্চম ব্যক্তিকে দেখল। প্রোডাকশন ম্যানেজার অনন্ত বিষণ্ণ মুখে ওপাশের চেয়ারে বসেছিল। এবার তাকে দেখা মাত্র উঠে দাঁড়ালো। অরিন্দম তাকে ইশারায় বসতে বলে হরিশ মল্লিকের খাটের কাছে এসে দাঁড়ালো। বসতে পারি? অনন্ত বলল, আপনি এখানে বসুন দাদা। অরিন্দম মাথা নাড়ল। বারনগরের ছেলে ভাই, বিছানায় বসতেই বেশি আরাম পাই। হরিশ মল্লিক একটু সরে বসতেই অরিন্দম আরাম করে বসতে গিয়ে থায়ে খোঁচা খেল। পা ঝুলিয়ে বসায় রিভলভারটায় টান পড়েছে। সে সতর্ক হবার চেষ্টা করেও সামলে নিল। ওখানে হাত দিলেই কারো না কারো নজর পড়বেই। অরিন্দম বলল, সমস্যাটা কি? বসন্ত বলল, আমরা 8 জনের দল করেছি, এই যে লিস্ট। সে একটা কাগজ এগিয়ে দিল। অরিন্দম লিস্টটা দেখল। প্রথমেই তার নাম, তারপর বসন্ত, সহদেব সেন, ঠক্কর, ক্যামেরাম্যান বিক্রম সেন, কল্পনা এবং 2 জন পোর্টার। প্রযোজক হরিশ মল্লিকের নামও এই লিস্টে নেই। সে মুখ তুলে হরিশ মল্লিকের দিকে তাকাতেই হরিশ বলল, আমি বসন্তকে বলেছি বাদ দিতে। বসন্ত বলল, এই শরীর নিয়ে দাদার পক্ষে হাঁটা সম্ভব নয়। লোকাল ডাক্তার তাই বলল। স্বস্তি পেল অরিন্দম। সে লিস্টটা ফিরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, মালপত্র তো অনেক হবে সহদেব বাবু, মাত্র 2 জন পোর্টার নিচ্ছেন কেন? সহদেব বলল, এখান থেকে তো সবাই জিপে যাচ্ছি। চুংথাংয়ের আগে একটি গ্রামে আমাদের পোর্টার 2 জনের বাড়ি। ওরা বলেছে ওখান থেকেই বাকিদের নেবে। ওরা পাহাড়টাকে ভালো জানবে। শহর থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অরিন্দম অনন্তর দিকে তাকালো। তাহলে কোনো সমস্যা নেই আর কি বলো? অনন্ত মাথা নাড়ল। আছে, দলের সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল। প্রত্যেকেই খুব ক্ষেপে গেছে। নিজেদের বঞ্চিত বলে ভাবছে সবাই। সহদেব বলল, আপনাকে তো এতক্ষণ বুঝিয়ে বললাম। আপনি চুপ করুন, আপনি ফিল্মের লোক নন, এসব বুঝবেন না। অনন্ত মুখ ফেরালো। অরিন্দম বলল, তোমার সঙ্গে যারা এসেছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। অনন্ত মুখ তুলল। সবাই বলছে অত উপরে শুটিং করতে পারলাম, আর এখন বাদ পড়ছি কেন? কল্পনাদি মেয়ে ছেলে হয়ে যেতে পারছে যখন, তখন তারা কি দোষ করল? কল্পনা এবার কথা বলল, আমার যাওয়া নিয়ে যদি আপত্তি থাকে তাহলে আমার জায়গায় আপনাদের যে কোনো একজন যেতে পারে। অনন্ত তাড়াতাড়ি বলে উঠল, আমি সে কথা বলিনি। এবার হরিশ মল্লিক মুখ খুললেন। অনন্ত, তুমি সবাইকে বুঝিয়ে বলো এ ব্যাপারে দলনেতা যা বলবেন তাই মেনে নিতে হবে। ফ্লোরে যেমন ডিরেক্টরের কথাই শেষ কথা, এক্ষেত্রে তার ব্যতিক্রম হবার কারণ নেই। যদি কারো এটা মেনে নিতে ইচ্ছে না করে, সে স্বচ্ছন্দে কলকাতায় ফিরে যেতে পারে। অনন্ত মুখ নিচু করল। বসন্ত সেটা লক্ষ্য করল। এইসব প্রোডাকশন ম্যানেজাররাই পরোক্ষভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে থাকেন। এরা ইচ্ছা করলে কম খরচে একটা ছবির কাজ সুচারুভাবে শেষ করতে পারেন। বিগড়ে গেলে উল্টোটা হওয়া অস্বাভাবিক নয়। নামী প্রোডাকশন ম্যানেজারের কথার ওপর নির্ভর করে অনেক সময় প্রযোজকরা পরিচালক নিয়োগ করেন। বসন্ত সহদেবকে জিজ্ঞাসা করল, তুমি বলেছিলে একটা বেস ক্যাম্পের কথা। সেখানে আমাদের কিছু লোকজন অপেক্ষা করবে জিনিসপত্র নিয়ে। পাহাড়ে যদি আমাদের কেউ আহত হয় তাহলে বেস ক্যাম্পে পৌঁছে দিলে এরা তার চিকিৎসার ব্যবস্থা করবে। সেটার কি হলো? সহদেব মাথা নাড়ল। আমি ভেবেছিলাম 8 জনের যে কোনো 2 জন বেস ক্যাম্পে থেকে যাবে। ইনফ্যাক্ট জিপ যে জায়গায় শেষ পর্যন্ত যেতে পারছে সেখানেই ক্যাম্পটা করা দরকার। অনন্ত এবার আগ্রহী হলো। জিপ যদি পৌঁছতে পারে তাহলে আমার যেতে আপত্তি কোথায়? আমি তো জিপে বসেই যাব। ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমি 4 জন সুস্থ টেকনিশিয়ানকে বেছে নিচ্ছি। বেস ক্যাম্পে গিয়ে থাকছি জানলেও ওরা খুশি হবে। কি এই ব্যাপারে আপনাদের আপত্তি আছে? অরিন্দম বলল, না, আমি তো আপত্তির কিছু দেখছি না। গ্যাংটকে থাকলে আরামে থাকতে পারতে। ওরকম জায়গায় 5 জন থাকলে দলের খরচ কম হবে। কথাটা কানে যাওয়া মাত্র বসন্ত বলল, ওহো দাদা, আপনার কাছ থেকে কলকাতায় যেটা নিয়েছিলাম সেটা হরিশদা ফেরত দিতে বলেছেন, এই নিন। অরিন্দম দেখল বসন্ত তার সাইড ব্যাগ থেকে একটা মোটা প্যাকেট বের করে সামনে রাখল। টাকা ফেরত পেতে কার না ভালো লাগে। সে প্যাকেটটা তুলে নিয়ে পাশে রেখে বলল, চমৎকার সময়ে এটা ফেরত দিলে। পথে একটা ভালো বার পর্যন্ত পাবো না যে টাকাটা খরচ করব। আর বরফে যদি চাপা পড়ি তো হয়ে গেল। যাক সহদেব বাবু, আপনার প্রিপারেশন কমপ্লিট?
হ্যাঁ, বসন্ত চেয়েছিল আর একটা দিন এখানে অপেক্ষা করতে, কিন্তু যে কাজ বাকি আছে তা আমরা চুংথাঙেই সারতে পারবো। এই অবস্থায় আমি ওকে বলেছি আগামীকাল ব্রেকফাস্টের পর রওনা হতে, সহদেব জানালো। অরিন্দম বিছানা থেকে নেমে দাঁড়ালো। ওয়েল, আমি কাল সকালে তৈরি থাকবো, এবার আসতে পারি? ব্যাপারটা এমন আচমকা ঘোষণা করলো অরিন্দম যে কেউ কিছু কথা বলল না। অরিন্দম ধীরে ধীরে ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে দিল। তার একটু আগে মনে হয়েছিল যে ঘটনাগুলো পাশাপাশি ঘটছে সেগুলো সম্পর্কে সবাইকে অবহিত করে দেওয়া দরকার, কিন্তু চিন্তাটা সে বাতিল করেছিল চটজলদি। আর যাই হোক, এই ঘটনাগুলো হরিশ মল্লিক প্রোডাকশনসের ক্যান খুঁজে আনতে বাধা হয়ে দাঁড়াচ্ছে না যখন, তখন সবাইকে জানিয়ে অনাবশ্যক নার্ভাস করে লাভ কি? দুজন টিবেটিয়ান পোশাক পরা ভদ্রলোক করিডোর দিয়ে চলে গেলেন। ওদের দৃষ্টির বিন্দুমাত্র পরিবর্তন হলো না। এই রকম সময়ে খুব মেজাজ খারাপ হয়ে যায় অরিন্দমের। বাংলা ভাষায় কথা বলা অভিনেতার প্রচার যে কত কম তা ভাবলে ভালো লাগে না। আর তখনই একজন বিখ্যাত লেখকের কথা মনে পড়ল তার। আজকের সাহিত্যে তার মতো জনপ্রিয় লেখক খুবই কম আছেন। ভদ্রলোক একাডেমি পেয়েছেন, ছবি হচ্ছে, পাঠক পাঠিকারা তার সম্পর্কে খুব ক্রেজি। তিনি বলেছিলেন, টিভি কিংবা ফিল্মে একবার মুখ দেখালেই লোকে রাস্তায় দেখতে পেলে চিনতে পারে। 50টা উপন্যাসের 10টা করে সংস্করণ হওয়া সত্ত্বেও আমাকে কেউ চেনে না মশাই। অথচ একজন অভিনেতা, তা তিনি যত বড় মাপেরই হন না কেন, একজন ক্ষমতাবান লেখক অনেক বেশি বছর পাঠকের কাছে বেঁচে থাকেন, তবু তাৎক্ষণিক স্বীকৃতি আপনারাই পেয়ে যান। ঘণ্টা। অরিন্দম হেসে উঠল। যতক্ষণ তুমি পরিচিত দর্শক মণ্ডলীকে কিছু দিয়ে যেতে পারছো, ততক্ষণই তারা তোমাকে মনে রাখবে। রবীন মজুমদারের মতো জনপ্রিয় নায়ককে একসময় রিকশায় চেপে বিশ্বরূপা থিয়েটারে নাটক করতে যেতে হতো। শেষ বয়সে সেই প্রতিভাবান অভিনেতাকে দেখে কজন মানুষ চোখ তুলত? প্যাকেটটা নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো অরিন্দম। এটাকে সঙ্গে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। গ্যাংটকেই কারোর কাছে রেখে গেলে হয়। হোটেলে লকার আছে, কাল সকালে খোঁজ নিতে হবে। অরিন্দম দরজা খুলে ভেতরে ঢুকেই স্থির হলো। কেউ ঢুকেছিল তার ঘরে। সুটকেস এখন যেখানে, সেখানে যাওয়ার সময় ছিল না। বিছানায় চাদর যেভাবে ঝুলছে তা সে দেখে যায়নি। দরজা বন্ধ করে সে টয়লেটের দিকে এগিয়ে গেল। সন্তর্পণে দরজা খুলে আলো জ্বালল। কেউ নেই। কিন্তু অরিন্দম সুটকেসের সামনে ফিরে এলো। তালা খোলা, অর্থাৎ যিনি এটিকে খুলেছেন তিনি আর লাগাবার সময় পাননি, অথবা চেষ্টা করেননি। লকটা এখনো ঠিক রয়েছে। সে সুটকেস খুলে ভেতরের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখল। কেউ তন্ন তন্ন করে খুঁজেছে জামা কাপড়, এমনকি তার চামড়ার হ্যান্ডব্যাগটাও বাদ যায়নি। ওটার ভেতর দরকারি কাগজপত্র, পাসপোর্ট, টাকা পয়সা সব সময় থাকে। সঙ্গে যে টাকা সে এনেছিল তা থেকে রিভলভারের দাম মিটিয়ে দেবার পরেও 3000 টাকা এখানে ছিল। টাকাগুলো নেই। অরিন্দম চেয়ারে গিয়ে বসল। কি খুঁজতে এসেছিল লোকটা? এবং তখনই রিভলভারটার কথা মনে পড়ল। আগন্তুক কি এটির সন্ধানে এসেছিল? জানল কি করে? এখানে বসে অনুমান করার কোনো মানে হয় না। ব্যাপারটা এখনই হোটেলের ম্যানেজার এবং পুলিশকে জানানো দরকার। এত বড় হোটেলে উঠে সে অন্তত কিছুটা নিরাপত্তা আশা করতে পারে। টাকার প্যাকেটটা ওয়ার্ড্রোবে ফেলে রাখতে একটু দ্বিধা করল না। হতাশ আগন্তুক নিশ্চয়ই দ্বিতীয়বার আর ফিরে আসবে না, কিন্তু তারপরেই মত পাল্টালো। খবর পাওয়ার পর পুলিশ কিংবা হোটেল কর্তৃপক্ষ যদি তদন্ত করতে ঘরে ঢোকে, এবং সেটাই স্বাভাবিক, তাহলে এত টাকা ওভাবে পড়ে আছে দেখলে তাদের ভালো লাগার কথা নয়। প্যাকেটটা তুলে নিয়ে সে আবার ঘরের বাইরে চলে এলো। চাবি দেখে নিয়ে দরজা বন্ধ করে উল্টো দিকে হাঁটতে গিয়ে তার চোখ একটা দরজার ওপর আটকে গেল। 15 রূপলি ইংরেজি অক্ষর দুটো দরজার গায়ে আটকানো। বেয়ারার কাছে খবর রেখে মেম সাহেব এখানে অপেক্ষা করছেন। ঠোঁট, চাহনি, দাঁড়াবার ভঙ্গি মনে পড়তেই শরীরে ঝিমঝিমে অনুভূতি ফিরে এলো। ম্যানেজার কিংবা পুলিশ, না এই 15 নম্বর ঘর, কোনটা আগে সারবে স্থির করতে পারছিল না অরিন্দম। তারপরে সে হুঁশে ফিরে এলো। তার মতো একজন খ্যাতিমান অভিজ্ঞ অভিনেতা একটি সুন্দরী মহিলার আকর্ষণের কাছে আত্মসমর্পণ করবে? সে সিঁড়ির দিকে পা বাড়াতেই 15 নম্বর ঘরের দরজা খুলে গেল। অরিন্দমের দুটো পা তখন বরফ। দরজায় যে টিবেটিয়ান দাঁড়িয়ে আছেন তার পেছনে আলোর ঝর্ণা, ফলে রহস্যময়ী বলে মনে হচ্ছে তাকে। এবং তখনই শব্দ বাজল, ওহ আপনি, আরে ওখানে দাঁড়িয়ে কেন, আসুন।
ডান হাত ঈষৎ নড়ল এবং প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করে ভদ্রমহিলা ঘরের ভেতর চলে গেলেন, অর্থাৎ জানেন অরিন্দম আসবেই। সন্ধ্যাবেলায় দেখা লবিতে বসে থাকা সুন্দরীর সঙ্গে এই মহিলার মিল গলার স্বরে, কিন্তু যে পোশাকই ওর অঙ্গে ওঠে সেই পোশাকই সুন্দর হয়ে ওঠে। অরিন্দমের মনে হলো তার ঘরে যে আগন্তুক ঢুকেছিল তার খবরাখবর এই মহিলা রাখেন কিনা, না হলে সে যে এই মুহূর্তে দরজার বাইরে থমকে দাঁড়িয়েছে তা বন্ধ ঘরে বসে মহিলা টের পেলেন কি করে? কেউ কি তার ওপর সবসময় নজর রাখছে এবং সেই খবর মহিলা পেয়ে যাচ্ছেন? এবার এক ধরনের জেদ তীব্রতর হলো। ওপাশে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। অরিন্দম বুঝল বসন্তরা আলোচনা শেষ করে ফিরে যাচ্ছে, ওদের যেতে হবে এই পথেই। অতএব এভাবে দাঁড়িয়ে থাকলে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সে দ্রুত পা চালালো। একই ধরনের ঘর, সুন্দরী নেই। অরিন্দম দরজা টেনে দিতেই টেলিফোন বাজল। সঙ্গে সঙ্গে টয়লেটের দরজা খুলে গেল। হাঁসের মতো স্বচ্ছন্দে সুন্দরী এগিয়ে গেলেন টেলিফোনের দিকে। তারপর অরিন্দমের দিকে পিছন ফিরে রিসিভার কানে তুলে ধরলেন। যে কথা বলছে ওপাশে সে সম্ভবত কিছু শুনতে চায় না। সেকেন্ড 30 তাকে কথা বলতে দিয়ে সুন্দরী বললেন, থ্যাঙ্কস, আধ ঘন্টা পরে করো। রিসিভার নামিয়ে রেখে স্প্রিংয়ের মতো শরীরটাকে ঘুরিয়ে সুন্দরী বললেন, সময় রাখতে সবাই পারে না, আমি মেনে নিয়েছি। তবে আপনাকে আরও আগে এখানে আশা করেছিলাম। বলুন কি খাবেন? ঠিক বিপরীত দিকের সোফায় বসে তিনি অরিন্দমকে বসতে ইঙ্গিত করলেন। অরিন্দম বসল। তারপর বলল, দুঃখিত। না না, ফিল্মের নায়কদের কখনোই এমন সংলাপ বলা উচিত নয়। আচ্ছা, আমাকে দেখে আপনার কেমন লাগছে? ফিল্মে নামলে কিছু হতো? মুক্তোর মতো দাঁত, লাল ঠোঁটে ঈষৎ ঝিলিক রেখে গেল। অরিন্দম সোজা হলো। মিসেস সেন, স্বীকার করছি সব লাইনেই আপনি সফল হতেন। সুন্দরী আচমকা স্থির হয়ে গেলেন। তার চোখ স্থির হলো। হঠাৎ হাসিতে ভেঙে পড়লেন তিনি তারপরেই। অরিন্দমের মনে হলো সে যেন কোনো ঝর্ণার পাশে এসে দাঁড়িয়েছে। হাতের উল্টো দিক দিয়ে নিজের মুখ ঢেকে এক ঝটকায় কাঁচ ছোঁয়া চুলের রাশি পেছনে ঠেলে দিয়ে মিসেস সেন বললেন, আপনি বড্ড বেশি ঝুঁকি নিচ্ছেন। আমার ব্যাপারে কেউ নাক গলালে আমিও স্থির থাকতে পারি না। আপনার বসতেও দেখছি খুব অসুবিধে হচ্ছে। রিভলভারটা কাছে রেখেছেন, কিন্তু ওটা বেআইনি, এটাও তো জানেন। আচ্ছা, এক কাজ করা যাক, ওটা আমার কাছেই রেখে যান। অরিন্দম উঠে দাঁড়ালো। মাফ করবেন, আপনি কতটা যোগ্য তা না জানার আগে কি করে রেখে যাই? আপনাকে ধন্যবাদ, নইলে আজ রাত্রে থানা পুলিশ করতে হতো। কথা বলার সুযোগ না দিয়ে অরিন্দম ঘর ছেড়ে বেরিয়ে দ্রুত নিচে নেমে এলো। তখনও রিসেপশনের সামনে বসন্তরা কথা বলছে। অরিন্দম কাছে গিয়ে কল্পনাকে ডাকলো। শোনো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কল্পনা অবাক, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আমার সঙ্গে? কল্পনার চোখে বিস্ময় সন্দেহে গোলা একটা বিচিত্র দৃষ্টি। অরিন্দম সেটা দেখেও দেখল না। বসন্তরাও হঠাৎ এইভাবে অরিন্দমের নেমে আসায় অবাক হয়েছিল। কিন্তু অরিন্দম নিচু গলায় আবার কল্পনাকে বলল, আমি তোমার সাহায্য প্রার্থী, একটু উপকার করবে? কল্পনা বেশ ঘাবড়ে গিয়ে বলল, আমি করব আপনার উপকার? হ্যাঁ, শোনো। অরিন্দম চারপাশে তাকালো। তুমি বরং আমার ঘরে এসো একবার। হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো কল্পনা। মানে? অরিন্দমের চোখ স্থির হয়ে গেল। এত রাত্রে একা আমাকে আপনার ঘরে যেতে বলছেন? ফিল্মের মেয়েরা আপনার ইচ্ছের সঙ্গে তাল মেলাতে পারে, কিন্তু আমার রুচি এবং শিক্ষা যে অন্যরকম তা আপনার এতদিনে বোঝা উচিত ছিল। রাগ করতে পারত অরিন্দম। তেমন হলে তাকে ঠান্ডা করতে বসন্তরা যাদবপুরে পড়া এই শখের নায়িকাকে আগামীকালই কলকাতায় ফেরত পাঠাতে দ্বিধা করবে না। কিন্তু রাগের বদলে কষ্টটা ছিটকে এলো। তার সম্পর্কে প্রচারিত গল্পগুলো দিন দিন এমন শক্তিশালী হয়ে উঠছে, মাঝে মাঝে নিজের কাছেই গোলমেলে হয়ে যায় সব। কয়েকজন সুন্দরী মহিলার সঙ্গ পুরুষ হিসেবে সে গ্রহণ করেছে ঠিক, কিন্তু গল্পগুলো তাকে যে নারীখাদক করে তুলেছে তা কল্পনার কথার মধ্যে স্পষ্টতর হলো। সে বলল, তুমি আমাকে ভুল বুঝলে কল্পনা। ছবিটার শুটিংয়ের সময় আমার কাছে কি খারাপ ব্যবহার পেয়েছ? না, কারণ তখন নিতা ছিল। সিংহের খিদে মিটে গেলে আর শিকার করে না। কল্পনা মুখ ফেরালো। এবার চোয়াল শক্ত হলো অরিন্দমের। সে হঠাৎ গলা তুলে ডাকলো, বসন্ত। বলুন দাদা। বসন্ত এগিয়ে এলো। এই মেয়েটিকে নিয়ে আমার ঘরে তুমি এসো। কারো কোনো প্রতিক্রিয়া দেখার জন্যে অপেক্ষা না করে অরিন্দম নিজের ঘরের দিকে পা বাড়ালো।
টাকার প্যাকেটটার মধ্যে ও রিভলভার ঢুকিয়ে সেটাকে ভদ্র চেহারা দিতে চলে এলো টয়লেটে। শরীরে একটা ক্রোধ, ঘেন্না এবং অসহায় বোধ পাক খাচ্ছিল। হিসেব করলে কল্পনা তার থেকে অন্তত 20 বছরের ছোট, কিন্তু নারী, যে কোনো বয়সের নারী যদি তাকে খাদক ভাবে তাহলে। বেসিনের আয়নায় নিজের মুখ দেখল অরিন্দম। ক্যামেরা নাকি মিথ্যে কথা বলে না, কিন্তু এ কথাটাও মাঝে মাঝে অসত্য হয়ে যায়। তার চোখের নিচে যে ভাঁজ ইদানিং মাথা তুলছে তা ক্যামেরায় স্পষ্ট হচ্ছে না। হয়তো মেকআপ ম্যানের কৃতিত্ব থাকছে, কিন্তু বয়স যে হচ্ছেই তা অস্বীকার করবে কে? তোয়ালে মুখে ঘষল অরিন্দম, এবং এতক্ষণে খেয়াল হলো জল কতটা কনকনে। চামড়া ভেদ করে ঠান্ডাটা মুখের ভেতর ঢুকে যাচ্ছে। উত্তেজনাটাকে ধীরে ধীরে প্রশমিত করল সে। কিছু না করতেই তার সম্পর্কে গত 10 বছরে অনেক গল্প পল্লবিত হয়েছে। করার ঘটনাগুলোর সংখ্যা তার তুলনায় কিছুই নয়, তবু তো সে করে খাচ্ছে। মুখের ওপর কেউ এসে বলছে না আপনি এই আপনি ওই, খামোখা উত্তেজিত হয়ে লাভ কি? দরজা খুলে বেরিয়ে আসতেই ওদের দেখতে পেল অরিন্দম। কোনো রকম ভূমিকা না করেই বলল, বসন্ত, আজ একটু আগে আমার ঘরে একজন না জানিয়ে ঢুকেছিল। ওই সুটকেস বিছানা সে খুঁজেছে এলোমেলো করে। জানি না কেন আমার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। বসন্ত চমকে উঠল। সে কি, কেন? আমার কাছে এমন কিছু আছে যা থাকাটা ওদের পক্ষে বাঞ্ছনীয় নয়। কি জিনিস? বসন্ত কল্পনার দিকে তাকালো একবার। আর এই ওরা কারা? আমি জানি না, কিন্তু আমি পুলিশকে জানাইনি। জানিয়ে এই মুহূর্তে কোনো লাভ হবে না। অরিন্দম কথাগুলো বলতে বলতে লক্ষ্য করল কল্পনার নজর ঘরের বিভিন্ন জিনিসের উপর ঘুরে বেড়াচ্ছে। সে আর একটু যোগ করল, আমার কথায় বিশ্বাস না এলে তোমরা সুটকেস খুলে দেখতে পারো। বসন্তর প্রতিক্রিয়া হলো তৎক্ষণাৎ, এ আপনি কি বলছেন দাদা? আমরা একসঙ্গে এমন জায়গায় চলেছি যেখানে পরস্পরের সাহায্য অত্যন্ত প্রয়োজন। সিংহের পা থেকে কাঁটা বের করে দিয়ে তাকে স্বস্তি দিয়েছিল বলেই লোকটিকে কিন্তু এরিনায় পেয়েও সিংহ বধ করেনি। অর্থাৎ সাপ কিংবা হায়নার চেয়ে সিংহ অনেক বেশি কৃতজ্ঞ। কল্পনা, তুমি বললে সিংহের খিদে মিটে গেলে আর শিকার করে না। ঠিক কথা, কিন্তু হাজার খিদে পেলেও সিংহ মেটো ইঁদুরের পেছনে ধাওয়া করে না। আমি তোমাকে এই ঘরে আসতে বলেছিলাম কারণ তোমার কাছে আমি সাহায্য চাইতাম, যা প্রকাশ্যে বলা যেত না। অরিন্দম মাথা নাড়ল, তারপর খাটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমরা যেতে পারো। বসন্ত একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, ব্যাপারটা যদি একটু খুলে বলেন। খাটে বসে প্যাকেটটাকে তুলে ধরে অরিন্দম বলল, এই বস্তুটিকে আমি আজ রাত্রে নিজের কাছে রাখতে চাই না, তোমার কাছেও নয়। ওটা তো হরিশদা আপনাকে তখন দিলেন। বসন্ত যেন চিনতে পারল। অরিন্দম বলল, চটপট দরজাটা ঠেলে দেখো তো বাইরে কেউ আছে কিনা। বসন্তর প্রথমে বুঝতে সময় লাগলো, তারপর দ্রুত দরজা ঠেলে বাইরে তাকিয়ে বলল, না তো, কেউ নেই। এই সময় কল্পনা শব্দ করে হেসে উঠল। বসন্ত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, হাসির কি আছে? কল্পনা গম্ভীর হবার চেষ্টা করল, না মানে আমার গানস অফ নভরনের একটা দৃশ্যের কথা মনে পড়ছে। অত্যন্ত বিরক্ত হলো অরিন্দম, হাত নেড়ে বলল, ওকে নিয়ে যাও বসন্ত। মিনিট 10 খাটে চুপচাপ শুয়ে রইল সে। কল্পনার ব্যাপারটা এখন আর তার মাথায় নেই। যদি কেউ তার ওপর নজর না রাখে তবে মিসেস সেন রিভলভারটা সঙ্গে আছে জানতে পারলেন কি করে? সে ঘরের চারপাশে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। জেমস বন্ডীয় ছবির তৎপরতা কি করে আশা করছে? হয়তো ঘরে পাওয়া যায়নি বলেই সঙ্গে আছে ভেবে নিয়েছেন উনি। আর তার অর্থ যে এসেছিল সে মিসেস সেনের লোক, কিন্তু তার কাছে একটা রিভলভার থাকলে ওর ভয় হবে কেন? অরিন্দম উঠল, প্যাকেটটা সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এপাশ ওপাশ তাকালো। রাত হয়েছে, কেউ নেই করিডোরে। 15 নম্বর ঘরের সামনে সোজা হয়ে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে নক করলো। ভেতর থেকে কোনো শব্দ ভেসে এলো না। অরিন্দম চারপাশে তাকালো, তারপর হাতল ঘোরালো। দরজাটা বন্ধ। আর একবার শব্দ করলো সে। এত তাড়াতাড়ি ভদ্রমহিলা ঘুমিয়ে পড়তে পারেন না। অরিন্দম ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতেই সিলিন্ডার দুটো দেখতে পেল। হোটেলে আগুন লাগলে ওগুলো কিভাবে ব্যবহার করতে হবে তা পাশেই লেখা রয়েছে। চট করে মতলবটা মাথায় এসে গেল। চারপাশে এই মুহূর্তে কেউ নেই। সে প্যাকেটটাকে সিলিন্ডারের পেছনের খাঁজে ঢুকিয়ে দিয়েই হাঁটা শুরু করলো। বাঁক নেওয়ার আগে আর চোখে দেখে নিল ওটার অস্তিত্ব বোঝা যাচ্ছে না। লবিতে কেউ নেই। সে রিসিপশনে এসে দেখল লোকটি তল্পি তল্পা গোটাচ্ছে।
গ্যাংটকের হোটেলের রিসিপশনিস্ট নাইট ডিউটি করে না। লোকটা অরিন্দমের দিকে তাকিয়ে হাসলো। ইয়েস স্যার। হ্যাঁ, বেয়ারা আমাকে বলেছিল 15 নম্বরের ভদ্রমহিলা আমাকে দেখা করতে বলেছেন। ওর ঘরের দরজা বন্ধ। এত তাড়াতাড়ি কি উনি ঘুমিয়ে পড়েছেন? অরিন্দম সরল গলায় জিজ্ঞাসা করল। দ্রুত মাথা নাড়ল রিসিপশনিস্ট। না স্যার, উনি খানিক আগে বেরিয়েছেন। ইনফ্যাক্ট আজ রাত্রে এক বন্ধুর বাড়িতে থাকবেন। উনি কাল ফিরে এলে আপনার কথা বলবো।